এই প্রতিশোধটা একদম অদ্ভুত। আপনার কোনো শত্রুতা নেই, কাউকে আপনি কষ্টও দেননি, তবুও মৃত্যু আপনাকে গিলে ফেলবে। কারণ শুধু একটা ট্যারো কার্ড দেখা, হ্যাঁ শুধুমাত্র ভবিষ্যৎ জানার জন্য কৌতূহলেই মৃত্যু আপনার দরজায় কড়া নাড়বে। ভাবা যায় আপনি হলে কি এমনটা মেনে নিতে পারতেন? কি ভয়ঙ্কর ব্যাপার, তাই না? কয়েকজন বন্ধু মজা করে নিয়ে এলো পুরনো এক ট্যারো কার্ড, আর সেই মজা এক ভয়ানক অভিশাপের রূপ নিল। প্রতিটি কার্ড থেকে জেগে উঠল এক একটি অদৃশ্য আতঙ্ক, যাদের একটাই লক্ষ্য প্রতিশোধ, নির্দোষ মানুষের প্রাণ ছিনিয়ে নেওয়া। এটা শুধু একটা মুভি না, এটা একটা বার্তা। ভবিষ্যৎ জানার আগ্রহ কখনো কখনো বর্তমানটাকেই শেষ করে দিতে পারে। তো চলুন বেশি দেরি না করি দেখে আসা যাক 2024 সালে মুক্তিপ্রাপ্ত ভয়ানক হরর মুভি ট্যারোটের সেই কাহিনী, যেখানে বন্ধুত্ব, মজা আর কৌতূহলের ভেতর লুকিয়েছিল মৃত্যুর হাতছানি। তো গল্পের শুরুতেই আমরা 7 বন্ধুর একটা গ্রুপ দেখতে পাই। এলি, তার বয়ফ্রেন্ড গ্রান্ট, পেস্টন, পেজ, অ্যালিস, মেডেলিন, লুকাস। এই 7 জন মিলে পুরাতন একটা বাড়ি অ্যালিসের জন্মদিন উপলক্ষে ভাড়া নেয়, কারণ তারা একটু অন্যরকম ভাবে এই বাড়িতে জন্মদিন উদযাপন করতে চায়। এরপর তারা সবাই মিলে একসঙ্গে বাড়ির সামনে ফাঁকা জায়গায় আগুন জ্বেলে বিভিন্ন গল্প করে আড্ডা দেয়, কিছু ড্রিঙ্কস খায়, ছোট ছোট গেমস খেলতে থাকে। সব বন্ধুরা এক জায়গায় হলে যেমনটা হয় আর কি। এখানে তাদের সবার কথাবার্তা শুনে বোঝা যায় অ্যালির সঙ্গে গ্রান্টের রিলেশন ছিল, তবে এখন তাদের ব্রেকআপ হয়ে গিয়েছে। আড্ডা দিতে দিতে তাদের কাছে থাকা ড্রিঙ্কস শেষ হয়ে যায়। তারা মনে করে এত বড় ম্যানশনে কোথাও না কোথাও তো ড্রিঙ্কস রাখা আছে, যার কারণে সবাই মিলে ম্যানশনের ভেতরে আসে ড্রিঙ্কস খোঁজার জন্য। সেখানে একটা দরজার উপর লেখা ছিল কিপ আউট, এবং সেই দরজাটাতে বড় একটা তালাও লাগানো ছিল। কিন্তু তারা এই জিনিসটাকে তেমন একটা গুরুত্ব দেয় না। মানুষ বলে না, যেখানে যাওয়া নিষেধ সেখানকার প্রতি মানুষের আগ্রহ একটু বেশিই থাকে, ঠিক তেমনই। এরপর তারা দরজা খুলে ভেতরে আসলে তারা এই ম্যানশনের বেসমেন্টে চলে আসে, যেখানে অনেক ধরনের অ্যান্টিক জিনিসপত্র রাখা ছিল। এসব কিছু তারা সবাই ঘুরে ঘুরে দেখছিল আর এনজয় করছিল। তো পেস্টন সেখানে একটা কাঠের বক্স দেখতে পায়। বক্সের উপরে একটা নকশাও করা আছে। এটা দেখে তার কৌতূহলের আর শেষ থাকে না। সে তার বাকি বন্ধুদেরকেও ডেকে বক্সটা দেখায়। এই বক্সের ভেতর বহু পুরাতন ট্যারো কার্ড রাখা ছিল। এই কার্ডগুলো দেখেই মনে হচ্ছিল কেউ নিজে হাতে বানিয়েছে। এখানে এলি একমাত্র ছিল যে কিনা ট্যারো কার্ড রিড করতে পারত। তবে সে সবাইকে জানায়, আমরা এইভাবে অন্যের ট্যারো কার্ড রিড করতে পারবো না, কারণ এটা ট্যারো কার্ড রিডের নিয়মের বাইরে। যেহেতু তার সবাই একসঙ্গে খুব মজা করছিল এবং যার জন্মদিন অ্যালিস, সে জেদ করতে থাকে। সে বলে এই ট্যারো কার্ড রিড করে তাদের সবার ভবিষ্যৎবাণী করে দিতে। অনেকক্ষণ ধরে সবাই বলা বলির এক পর্যায়ে অ্যালি ট্যারো কার্ড রিড করতে রাজি হয় এবং উপরে গিয়ে সবকিছু সাজানো শুরু করে দেয়। এরপর সে সর্বপ্রথম যার জন্মদিন অ্যালিসের কার্ড রিড করে। 12টা কার্ড সার্কেল করে রাখা হবে আর 13তম কার্ডটা সার্কেলের মাঝখানে রাখা হবে, কারণ এই 13 নম্বর কার্ডটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই কার্ডকে রিড করা হবে তার ভাগ্যের ওপর। অ্যালিসের ফাইনাল কার্ড ওঠে। অ্যালি এই কার্ডটা রিড করে বলে, তোমার ভিতর কিউরিসিটি বেশি, তুমি প্রত্যেকটা জিনিস জানার জন্য অনেক আগ্রহী হয়ে ওঠো। তুমি সফলতার সিঁড়িতে উঠছো, কিন্তু একটু সাবধানে সিঁড়িতে পা রাখবে, নয়তো যে কোনো সময় পা স্লিপ করে বিপদ হতে পারে। এরপর আসে ম্যাডলিন, তার কার্ড আসে দ্য হ্যাংম্যান। সেই কার্ড রিড করে অ্যালি বলে, তোমার প্রযুক্তিতে ব্যর্থতা আসতে পারে, কখনো হাল ছাড়বে না, সবসময় সাবধান হয়ে পদক্ষেপ নেবে। আর এরপর আসে পেজ, তার কার্ড ম্যাজিশিয়ান। তার কার্ড রিড করে এলি বলে, তোমার সবসময় এমন মনে হয় যে 2 দিক থেকে তোমাকে কেউ ডাকছে। এরপর তার বয়ফ্রেন্ডের সিরিয়াল ছিল। যেহেতু তাদের ব্রেকআপ হয়ে গিয়েছে, তাই গ্রান্ড এসব কিছু করতে চায় না, যার কারণে সামনে আসে পেস্টন এবং পেস্টনের ফাইনাল কার্ড আসে দ্য ফিল্ড। এই কার্ডে রিড করে এলি পেস্টনকে বলে, তুমি কখনো কোনো জিনিসে তাড়াহুড়া করবে না। তোমার অনেক সময় মনে হতে পারে তুমি কোনো ট্র্যাপে ফেসে গিয়েছো, তবে নিজের প্রতি ভরসা রাখবে। তোমার সামনে দরজা বন্ধ হয়ে যাবে, মনে রাখবে একটা দরজা বন্ধ হলে আরেকটা দরজা খুলে যাবে, আর তারপর তোমার সামনে তোমার বন্ধুরা চলে আসবে। তারপর আসে লুকাসের ফাইনাল কার্ড নিকল। এলি তার কার্ড রিড করে বলে, পরবর্তীতে তোমার সামনে যে রাস্তা আসবে সেটা তোমাকে ভুল থেকে নিয়ে যেতে পারে, আর ভালোবাসার রাস্তা একটু সাবধানে পা ফেলবে। সেই সাথে তুমি একসাথে অনেক টাকাও পেতে পারো। এইভাবে একে একে সবার রেডি হয়ে যায়। সর্বশেষ থাকে গ্রান্ট, আর ফাইনালি সেও এসে বসে, আর তার কার্ড উঠে দ্য ডেভিল, আর তাকে বলা
বলা হয় তুমি তোমার সম্পর্কটা খারাপ করেছো, তুমি খুব দ্রুতই ভয়ঙ্কর পরিস্থিতির ভিতর দিয়ে যাবে, হয়তো তোমার এতে কোনো আপন মানুষকেও হারাতে পারো। তবে এই কথাটা গ্রান বিশ্বাস করে না, বরং সে মনে করে তার সাথে হয়তো এলির ব্রেকআপ হয়ে গিয়েছে, যার কারণে এলি এই সমস্ত কথা বলছে। তাই গ্রান এলিকে বলে যদি তোমার এত সাহস থাকে তাহলে নিজের কার্ডটাও রিড করে শোনাও, তোমার সামনে কি আছে। এলি যে কার্ডটা তুলে সেটা লেখা থাকে ডেড, অর্থাৎ সে খুব দ্রুতই মারা যাবে। এই বিষয়গুলো সবাই খুব সিরিয়াসলি না নিলেও ভিতরে ভিতরে এলি ভয় পেতে থাকে। পরের দিন দেখা যায় তারা সবাই বাড়ির দিকে ফিরতে শুরু করে। তখন তাদের গাড়িটা একটা গ্যাস স্ট্যান্ডে রাখলে একটা স্ক্র্যাচ কার্ড ঘুষলে লুকাস $700 জিতে যায়। এটা একটু আশ্চর্যজনক হলেও সবাই অনেক খুশি হয়। এ থেকে বোঝা যাচ্ছিল এলির ট্যারো কার্ড রিড ঠিক হচ্ছিল, কিন্তু তারা এই বিষয়ে তেমন একটা গুরুত্ব দেয় না। শুধুমাত্র কালকে রাতে সময় কাটানোর জন্য এটাকে তারা একটা গেম মনে করে। এরপর তারা অ্যালিসকে তার বাড়িতে নামিয়ে দিয়ে যে যার বাড়িতে ফিরে যায়। তো ওই দিন রাতে অ্যালিস বাড়িতে একা ছিল। ঠিক তখন তার বাড়িতে সে বুঝতে পারে কিছু প্যারানর্মাল অ্যাক্টিভিটিস হচ্ছে, যেটা দেখার জন্য সে কৌতূহলবশত সামনের দিকে গেলে কাউকেই দেখতে পায় না। তবে সে অনুভব করে তার পিছনে কেউ একজন দাঁড়িয়ে আছে। সেখানে থাকা লাইট অন করলে পিছনে সে কাউকেই দেখতে পায় না। অ্যালিস মনে করে হয়তো তার সঙ্গে কেউ মজা করছে। আবারও তার মনে হয় সিঁড়িতে কেউ আছে, তাই সে সিঁড়িতে উঠতে গেলে হঠাৎ করে সে তার হাই পিস্টার কার্ডটাকে পড়ে থাকতে দেখতে পায়। এটা দেখে সে অনেক অবাক হয়ে যায়। এমন সময় সে কার্ডের রিয়েল হাই পেস্ট্রি অ্যালিসের সামনে চলে আসে। এটা দেখে ভয় পেয়ে চিৎকার করে নিচে পড়ে অজ্ঞান হয়ে যায় সে। এরপর সিঁড়ি দিয়ে হাই পেস্ট্রিজ তাকে বারবার অ্যাটাক করতে থাকে। এক পর্যায়ে অ্যালিস সেখানেই মারা যায়। জন্মদিনের পরদিনেই তার মৃত্যু। যেমনটা গতদিন রাতে এলি তার কার্ড রিড করেছিল। সাবধানে সিঁড়ি চলবে, অনেক বেশি কৌতূহলী হবে না। পরদিন সকালে বাকি বন্ধুরা যখন অ্যালিসের মৃত্যুর সংবাদ পায়, সবাই এটাকে একটা অ্যাক্সিডেন্ট মনে করে এবং তাদের প্রিয় বন্ধুকে হারিয়ে সবাই অনেক কষ্ট পায়। ওই দিন রাতে আবারও তারা অ্যালিসের জন্য এক হয়। তখন এলি পেজের সঙ্গে তার লাইফে ছোটবেলাকার একটা ঘটনা শেয়ার করে। যখন এলি ছোট ছিল তখন তার মা হঠাৎ করে অসুস্থ হয়ে গেলে তাকে হসপিটালে ভর্তি করা হয়। সেখান থেকে তার মায়ের সুস্থ হয়ে বেঁচে ফেরাটা অসম্ভব ছিল না। সেই সময় থেকে এলি ট্যারো কার্ড রিড করা শুরু করে। আর সে যখন তার মায়ের ট্যারো কার্ড রিড করত, সবসময় তার মায়ের মৃত্যু লেখা আসতো। কিছুদিন পর তার মা মারা যায়, অর্থাৎ এলির প্রেডিকশন ভুল ছিল না। এলি এই ট্যারো রিডে অনেক বিশ্বাস করত। এদিকে লুকাসকে দেখা যায় সে একটা স্টেশনে যাচ্ছে, আর সেখানে যাওয়ার পর তার সঙ্গে কিছু প্যারানর্মাল অ্যাক্টিভিটি হতে শুরু করে। তার কার্ডের ডিমন তাকে ফলো করতে শুরু করে, আর লুকাস ভয় পেয়ে তার থেকে পালানোর চেষ্টা করে। একটা পর্যায়ে গিয়ে ডেমনের ভয়ে লুকাস ট্রেনের সামনে গিয়ে পড়ে, আর তাতে লুকাসের সেখানেই ভয়ঙ্কর ভাবে মৃত্যু হয়। অর্থাৎ এলির প্রেডিকশন সঠিক হয়েছে। ট্যারো কার্ড রিড অনুযায়ী তার মৃত্যু হয়ে গেল। পরদিন সকালে যখন বাকি 5 জন বন্ধু লুকাসের মৃত্যুর সংবাদ শুনতে পায়, তখন তারা অনেক চিন্তিত হয়ে যায়। এবার তারা ধীরে ধীরে ভয় পেতে শুরু করে, কারণ তারা 2 দিনে 2টা বন্ধুকে হারিয়ে ফেলেছে। এটা কোনো কাকতালীয় ব্যাপার হতে পারে না। এত অল্প সময়ে তাদের ট্যারো কার্ড রিড সঠিক হয়ে যাচ্ছিল, যার কারণে তারা এই বিষয়টা পুলিশের সঙ্গে শেয়ার করে। অফিসার তাদেরকে সান্ত্বনা দিয়ে বলে তোমাদের এসব কিছুই ভুল ধারণা, হয়তো তোমাদের প্রিয় বন্ধুরা হারিয়ে গিয়েছে, তাই তোমরা একটু বেশি টেনশন করছো। তবে পুলিশ অফিসার তাদেরকে এটা বলে দেয় তোমরা কিছুদিন বিনা প্রয়োজনে বাড়ি থেকে বাইরে বের হবে না। এরপর পুলিশের কাছ থেকে আসার পর তারা যখন 5 জন একসঙ্গে বসে কথা বলছিল, তখন পেস্টন বলে আমার মনে হয় আমাদের ভেতর থেকে কেউ একজন একে একে সবাইকে খুন করছে। মূলত পেস্টন বিভিন্ন ধরনের মার্ডার, মিস্ট্রি, থ্রিলার নিয়ে সবসময় পড়ে থাকতো, তাই তার মাথার ভেতর সবসময় এই বিষয়টা কাজ করছিল। তো যাই হোক, কথা বলার মাঝখানে এলি সবাইকে বলে আমার মনে হয় এটা ট্যারো কার্ড রিডের সঙ্গে ম্যাচ করে গিয়েছে। লুকাসকে বলা হয়েছিল সে অল্প সময়ের ভেতর অনেক টাকা পেতে চলেছে, সেটাও তো সে পেয়েছে। এমনকি অ্যালিসকে বলা হয়েছিল সিঁড়ি থেকে পড়ে তার মৃত্যু হতে পারে, কৌতূহল কম দেখানোর জন্য, কিন্তু তার সঙ্গেও সেই দুর্ঘটনাই ঘটেছে। এই কথাগুলো শোনার পর সবাই বেশ একটু গম্ভীর হয়ে যায়। এই পরিস্থিতি থেকে তারা কিভাবে বের হবে কোনো কিছুই বুঝতে পারে না।
এই বিষয়টা গ্রান্ট এখনো পর্যন্ত বিশ্বাস করতে পারে না। সে ভাবে হয়তো এই বিষয়টা কোনোভাবে মিলে গিয়েছে, তবে সবকিছু নর্মাল। এই কারণে তারা কিছু সময় আলোচনার পর সিদ্ধান্ত নেয় অনলাইনে এর কোনো সমাধান আছে কিনা সেটা দেখার। তো তারা অনেক খোঁজাখুঁজি করার পর অনলাইনে একজন ট্যারো কার্ড রিডারকে খুঁজে পায়, যে কিনা অকাল ব্যাকরাতে এক্সপার্ট ছিল। অকাল ব্যাকরা একটা ট্যারো কার্ড রিডিং এর কৌশল, তার নাম ছিল অ্যালমা এস্টিনো। তারা সেখানে তার ফোন নাম্বারটাও পায়, তবে ফোন করলে দেখা যায় সে ফোন রিসিভ করে না, ফোনটা বন্ধ হয়ে যায়। যার কারণে তারা সিদ্ধান্ত নেয় সব বন্ধুরা মিলে অ্যালমার সঙ্গে সরাসরি তার বাড়িতে দেখা করবে। কিন্তু তারা বাড়িতে পৌঁছালে ঘটে আরেক বিপত্তি, কারণ অ্যালমা তার দরজা খুলছিল না। এক পর্যায়ে অ্যালি বাধ্য হয়ে অ্যালমাকে বলে, আমরা ট্যারো কার্ডের ব্যাপারে আপনার সঙ্গে কথা বলতে এসেছি। 2 দিনে আমার 2টা ফ্রেন্ডের মৃত্যু হয়েছে, এখন আমাদের প্রাণ সংশয় রয়েছে, প্লিজ আমাদেরকে একটু হেল্প করবে। একটা পর্যায়ে গিয়ে অ্যালমা দরজাটা খুলে দেয় এবং অ্যালিদের সঙ্গে কথা বলতে রাজি হয়। অ্যালিরা ভেতরে এসে তাদের সঙ্গে ঘটে যাওয়া সমস্ত বিষয় তাকে খুলে বলে, কিভাবে তারা ওই দিন রাতে ওই ম্যানশনে ছিল আর তাদের সঙ্গে কি ঘটে গিয়েছে। সবকিছু শোনার পর অ্যালমা জিজ্ঞেস করে এই ট্যারো কার্ডগুলো কি কোনো কাঠের বক্সের ভেতরে বন্দি ছিল, আর তার উপরে কি কোনো সার্কেল বানানো ছিল, তাছাড়া এই কার্ডগুলো কি অনেক পুরনো ছিল। সবকিছু যেহেতু তাদের সঙ্গে মিলে গিয়েছিল, যার কারণে অ্যালি উত্তর দেয় হ্যাঁ। এরপর অ্যালমা তাদেরকে এই কার্ডের হিস্ট্রি বলতে শুরু করে। মূলত এই কার্ডগুলো ছিল অভিশপ্ত কার্ড। 1991 সালে মস্কোতে 6 জনের মৃত্যু হয়েছিল। মৃত্যুর আগে এই 6 জন মিলে ট্যারো কার্ড ট্রিট করেছিল। এরপর আবার 1969 সালে 8 জনের মৃত্যু হয়েছিল, তারাও মৃত্যুর 3 দিন আগে এই ট্যারো কার্ড ট্রিট করেছিল। এরপর 1998 সালে 5 জন বন্ধু মিলে লন্ডনে এই ট্যারো কার্ড দিয়ে আবারও ট্যারো রিড করেছিল। সেখানে সেই গ্রুপে সবাই মারা গিয়েছিল, শুধুমাত্র একটা মেয়ে বেঁচে ছিল। এই মেয়েটাই ছিল অ্যালমা নিজে। এই অ্যালমা বেঁচে ছিল কারণ সে নিজের কার্ড রিড করেনি। পরবর্তীতে অ্যালমা বুঝেছিল এই কার্ডগুলো অভিশপ্ত কার্ড। এই কার্ড সম্পর্কে সে রিসার্চ করে অনেক কিছু খুঁজে পেয়েছিল, তাই সে চেয়েছিল এই কার্ডগুলোকে নষ্ট করে দিতে। কিন্তু কার্ডগুলো নষ্ট করার আগেই অশরীরী ভাবে কোথাও একটা গায়েব হয়ে যায়। তখন থেকে আজ পর্যন্ত অ্যালমা এই কার্ডগুলোর অনুসন্ধানে ছিল। তবে সে ফাইনালি এখন জানতে পেরেছে কার্ডগুলো কোথায় আছে, অর্থাৎ কার্ডগুলো এখন ওই ম্যানশনে আছে, যেটা তারা অ্যালিসের বার্থডেতে ভাড়া নিয়েছিল। তো অ্যালমা তাদের সবাইকে বলে যত দ্রুত সম্ভব এই কার্ডগুলোকে নষ্ট করে ফেলতে, না হলে একে একে তোমরা মারা যাবে। কারণ এখন তোমরা এই কার্ডগুলোর অভিশাপে জড়িয়ে গিয়েছ, তাই তাদের লাইফের এখন আর কোনো গ্যারান্টি নেই। যে কোনো সময় যে কারোর সঙ্গে যে কোনো কিছু ঘটে যেতে পারে। এরপর অ্যালমা এই কার্ডগুলো কেন অভিশপ্ত হলো সেই বিষয়টাও তাদেরকে খুলে বলে। এই কার্ডগুলো একজন অ্যাস্ট্রোলজারের অভিশাপের কারণে এমন হয়েছে। 18 শতকে একজন রাজার ওয়াইফ তখন প্রেগনেন্ট ছিল, যার কারণে রাজা অনেক খুশি হয়। তবে বিপত্তি ঘটে তখন রাজা ভবিষ্যৎ জানতে চায় তার সঙ্গে কি হবে না হবে, যার কারণে সে একজন অ্যাস্ট্রোলজারকে ডেকে পাঠায়। তখন অ্যাস্ট্রোলজার ট্যারো কার্ড রিড করে জানায় রাজার এই সন্তান হওয়ার সাথে সাথে মা শিশু দুজনেই মারা যাবে। এই কথা শুনে রাজা অনেক রেগে যায় এবং অ্যাস্ট্রোলজারকে তার এই প্রেডিকশন চেঞ্জ করতে বলে। কিন্তু এটা এমনই একটা নীতি যে কারো ভাগ্য বা ভবিষ্যৎ চেঞ্জ করা যায় না। তবুও রাজার কথা মতো অ্যাস্ট্রোলজার ট্যারো কার্ড চেঞ্জ করলেও বারবার রিড করার পরও সেই একই প্রেডিকশন আসতে থাকে, কোনো প্রেডিকশনই চেঞ্জ হয় না। তাই রাজা ওই অ্যাস্ট্রোলজারকে তার রাজপ্রাসাদ থেকে তাড়িয়ে দেয়। এরপর ওই দিন রাতে অ্যাস্ট্রোলজার অনেক অপমানিত হয়ে তার মেয়েকে নিয়ে এই রাজ্য ছেড়ে চলে যায়। তো কিছুদিন পর দেখা যায় রানীর সঙ্গে ঠিক সেটাই ঘটেছে যেটা অ্যাস্ট্রোলজার রিড করেছিল। বাচ্চা হওয়ার সাথে সাথে মা আর শিশু দুজনেই মারা যায়। এই ঘটনার পর রাজা আরো বেশি ক্ষিপ্ত হয়ে পড়ে। রাগ ক্ষোভে রাজা পাগল প্রায় হয়ে যায়। এরপর রাজা সেই অ্যাস্ট্রোলজারকে খুঁজে বের করে এবং তারপর অভিযোগ দেয় সে জাদুটোনা করে তার স্ত্রী আর সন্তানকে মেরে ফেলেছে। তার কারণে রাজা অ্যাস্ট্রোলজারের উপর অনেক টর্চার করে, এমনকি তার মেয়েকে নির্মমভাবে গলায় দড়ি দিয়ে অ্যাস্ট্রোলজারের চোখের সামনে হত্যা করে। এদিকে অ্যাস্ট্রোলজারও নিজের মেয়েকে হারিয়ে পাগলের মতো হয়ে যায়। তাই সে রাজার প্রতি অনেক রেগে গিয়ে নিজের প্রতিশোধ নেওয়ার জন্য ওই জঙ্গলের ভেতর ভয়ঙ্কর কিছু রিচুয়াল শুরু করে এবং তার এই ট্যারো কার্ডগুলো অভিশপ্ত করে দেয়। সেই সাথে এই কার্ডগুলোকে সে অভিশপ্ত করার জন্য নিজের জীবনটাই বিসর্জন দেয়।
অর্থাৎ অস্ট্রোলজার নিজে সুইসাইড করে। আর এরপর থেকে যে কেউ ওই ট্যারো কার্ড রিড করলে তার মৃত্যু নির্ধারিত হয়ে যায়। এরপর ট্যারো কার্ড রাজাকেও মেরে ফেলে। সেদিনের পর থেকে অস্ট্রোলজারের আত্মা এই ট্যারো কার্ডের সঙ্গে যুক্ত হয়ে যায়। এইভাবে তার রাজার প্রতি প্রতিশোধ নেওয়াটা শেষ হয়। এলমার কাছ থেকে এই কথাগুলো শোনার পর অ্যালিরা বুঝতে পারছিল এখন তাদের জীবনেও কতটা রিস্ক রয়েছে। যেহেতু তারা এই কার্ড রিড করেছে, তাই ওই অস্ট্রোলজারের আত্মা তাদেরকেও ছাড়বে না, তাদেরকেও মেরে ফেলবে। তাদের বাঁচার জন্য শুধুমাত্র এখন একটা পথই খোলা আছে, সেটা হলো এই কার্ডগুলোকে ধ্বংস করতে হবে। তাহলে তারা এই যাত্রায় বেঁচে যাবে। তো এখন তারা সবাই কি করবে কোনো কিছুই বুঝে উঠতে পারে না, যার কারণে ওই কার্ডগুলোকে নষ্ট করার জন্য তারা 5 জনই আর সময় নষ্ট না করে তাদের গাড়ি নিয়ে দ্রুত ওই ম্যানশনের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। তো যাই হোক, কিছুটা পথ আসতেই একটা ব্রিজের ওপর মাঝপথে তাদের গাড়িটা থেমে যায়। সবকিছু দেখার পর ম্যাডলিন বিশ্বাস করে নেয় তাদের সাথে এখন খারাপ কিছু হতে চলেছে, অর্থাৎ তাদের ট্যারো কার্ড রিড করাটাই সঠিক হয়েছে। যেমনটা অ্যালি বলেছিল, হ্যান্ডমেড কার্ড অনুযায়ী প্রযুক্তির জন্য তার সমস্যা হতে পারে। তাছাড়া সে কোনো বিপদ দেখে যেন সাহসিকতার সঙ্গে মোকাবেলা করে, উল্টো পালিয়ে না আসে। কিন্তু দেখা যায় টেনশনের জন্য ম্যাডলিন সেটাই করে যেটা তাকে নিষেধ করা হয়েছিল। গাড়ি থেকে বের হয়ে ব্রিজের উপর সোজা দৌড়াতে শুরু করে। আর তখনই ওখানে হ্যান্ডমেড এসে তার উপর অ্যাটাক করে দেয়। দড়ির সঙ্গে ফাঁসি দিয়ে তাকে ওই ব্রিজের সঙ্গে ঝুলিয়ে রাখে। চোখের সামনে সবাই তাদের বান্ধবীর আমার মৃত্যু দেখে কেউই মেনে নিতে পারে না। সবাই অনেক ভয় পেয়েছিল। এসব কিছু দেখে প্যাস্ট্রন বলে, আমি আর কখনোই ওই ভয়ঙ্কর ম্যানশনে ফিরে যেতে চাই না যেখানে এসব কিছু শুরু হয়েছিল। আমি আমার এই জীবনটাকে বাঁচাতে চাই। এই বলে সে একাই তার হোস্টেলের দিকে যেতে শুরু করে। কিছুক্ষণ পর প্যাস্টন হোস্টেলে আসলে তার সঙ্গেও প্যারানর্মাল অ্যাক্টিভিটি হতে শুরু করে। অথচ তার কার্ড রিড করে তাকে বলা হয়েছিল তুমি কখনো হুটহাট করে সিদ্ধান্ত নেবে না। যখন সে হোস্টেলের লিফটে ওঠে তখন সে দেখতে পায় লিফটের ভেতর সে আটকে গিয়েছে। যেমনটা ট্যারো কার্ড রিড করে পেয়েছিল, সে পুরোটাই ফাঁদে আটকে গিয়েছে। এখন সে কি করবে কোনো কিছুই বুঝতে পারে না। আর প্রেডিকশন অনুযায়ী ডিমন তাকে বিভিন্নভাবে দেখা দিতে শুরু করে। সে তাকে মারতে আসছিল। এদিকে বাকি 3 জন বন্ধু প্যাস্টনের পিছনে না গিয়ে সে অভিশপ্ত ম্যানশনের দিকে চলে আসে যেখানে ট্যারো কার্ডগুলো রয়েছে, এবং তারা দ্রুত ম্যানশনে এসে ওই অভিশপ্ত কার্ডগুলোকে আগুন দিয়ে জ্বালানোর চেষ্টা করে। কিন্তু আশ্চর্যজনকভাবে দেখা যায় এই কার্ডগুলোর কিছুই হয় না, কার্ডগুলো পড়ছিল না। এসব কিছু দেখে তারা 3 জন আরো বেশি ভয় পেয়ে যায়, কারণ একেই তাদের মৃত্যু অনিবার্য। এই কার্ডগুলো রিড করে আবার যেহেতু কার্ডগুলো নষ্ট হচ্ছে না, কখন তাদের সঙ্গে কি খারাপ কিছু হয় সেটা কেউই বলতে পারে না। যার কারণে তারা এক পর্যায়ে বাধ্য হয়ে আবারও এলমাকে ফোন করে। এলমা যখন জানতে পারে তারা সবাই অনেক বিপদে আছে, তখন সে দ্রুত ওই ম্যানশনে এসে পৌঁছায় এবং এখানে তাদেরকে জানায় দ্রুত এখানে একটা রিচুয়াল করতে হবে। তো সবাই তাকে রিচুয়াল করতে অনুরোধ করলে এলমা রিচুয়াল করতে রাজি হয়। এরপর তাদের সবাইকে নিয়ে এলমা একটা রিচুয়াল করে। মূলত তারা এই রিচুয়াল করছিল কার্ডের ভেতর থেকে অস্ট্রোলজারের আত্মাকে দূরে সরানোর জন্য। এরপর রিচুয়াল করে এলমা সে অস্ট্রোলজারের আত্মাকে এখানে ডেকে নেয়। তো যাই হোক, কিছু সময়ের ভেতর আত্মাটা এখানে চলে আসে। তবে এলমা বুঝতে পারে না আত্মাটা এত ভয়ানক হবে এবং এতটা শক্তিশালী হবে। আত্মাটা এখানে এসে উল্টো এলমার ট্যারো কার্ড রিড করতে শুরু করে। তখন এলমার ফাইনাল কার্ড আসে 6 অফ সোল্ড। আর সাথে সাথে আত্মা এলমাকে একটা অন্ধকার ঘরের ভেতরে টেনে নিয়ে যায়। ভয়ঙ্কর ভাবে তাকে ওই ঘরের ভেতর 6টা অস্ত্র দিয়ে খুন করে। বাইরে থেকে এসব কিছু অ্যালিরা বুঝতে পেরে অনেক ভয় পেয়ে যায় আর চিৎকার করে তারা বাইরে বেরিয়ে আসে। তারা 3 জন বাইরে দৌড়ানোর সময় পেজ অ্যালি ও গ্রান্টের থেকে আলাদা হয়ে যায়। তখন পেজের সামনে ম্যাজিশিয়ান তাকে ভয় দেখাতে শুরু করে, যেহেতু তার ট্যারো কার্ড ছিল ম্যাজিশিয়ান। পেজকে নিয়ে দ্রুত একটা বক্সের ভেতরে আটকে দেয়। বক্সের ভেতরে পেজ গিয়ে অনেক জোরে চিৎকার চেঁচামেচি করে, কিন্তু বাইরে থেকে তার চিৎকার কেউই শুনতে পায় না। তো দেখা যায় ওই ম্যাজিশিয়ান বক্সটাকে মাঝখান থেকে কেটে 2 টুকরো করে ফেলে, অর্থাৎ বক্সের সাথে সাথে পেজের শরীরটাও 2 টুকরো হয়ে যায়। যেহেতু তাকে বলা হয়েছিল 2 দিকে তোমাকে সব সময় টানবে, যার কারণে বক্সটা 2 টুকরো হয়ে যায়।
এখানে নির্মমভাবে পেজের গল্পটাও শেষ হয়ে যায়। এখন শুধুই এই ম্যানশনের ভেতর শুধুমাত্র অ্যালি আর গ্রান্ট দুজনে বেঁচে ছিল। তখন তারা দুজন একটা জায়গায় বসে প্ল্যান করে তারা এখান থেকে কিভাবে বের হবে। এমন সময় অ্যালি গ্রান্টকে বলে, আচ্ছা আমি যদি অস্ট্রোলজারের ট্যারো কার্ড রিড করি তাহলে হয়তো ও মারা যাবে, কারণ ওর ট্যারো কার্ড নিশ্চয়ই ডেট লেখা আছে। যদি অস্ট্রোলজার মারা যায় তাহলে তো তার থেকে ওই আত্মাটাও অনেক দূরে সরে যাবে। তাই ফাইনালি অ্যালি সিদ্ধান্ত নেয় এই খেলাটা শেষ করতে হবে, নয়তো সবারই সাথে যেমন হয়েছে ঠিক তাদের সঙ্গেও এমন কিছু হবে। তবুও সে এবারের মতো একবার চেষ্টা করতে চায়। তবে কোথাও না কোথাও অ্যালি এটাও বিশ্বাস করত ভাগ্যকে কখনো বদলানো যায় না। শুধু তাই নয়, কিছুক্ষণের ভেতর তারা তাদের সামনে তাদের মৃত্যুকে দেখতে পায়। মৃত্যুকে এত সামনে থেকে দেখে তারা অনেক ভয় পায়। অর্থাৎ ট্যারো কার্ডে তাদের ডেভিল ও ডেথ পড়েছিল। মুহূর্তের ভেতরেই ডেমনরা তাদের উপর অ্যাটাক করে দেয়। কিছুক্ষণ পর ডেভিল গ্রান্টকে টেনে অ্যালমার মতো একটা অন্ধকার রুমের ভেতর নিয়ে যেতে থাকে। তখন দিক বেদিক শূন্য হয়ে অ্যালি কি করবে কোনো কিছুই বুঝতে পারে না। যেহেতু অ্যালি এখনো গ্রান্টকে অনেক ভালোবাসতো, তাই সে নিজের চোখের সামনে তার বয়ফ্রেন্ডকে এমন মৃত্যুর দিকে যেতে দেখে অনেক ইমোশনাল হয়ে যায়। আর সে নিজেকে অনেক সাহসী করে শেষবারের মতো তাকে বাঁচানোর চেষ্টা করে, যার কারণে সে অস্ট্রোলজারের সঙ্গে একটা লাস্ট রিচুয়াল করতে চায়। আবারও ট্যারো কার্ডগুলোকে একত্রিত করে সার্কেল করে নেয় এবং আবারও রিচুয়াল করে অস্ট্রোলজারকে তার সামনে নিয়ে আসে। অস্ট্রোলজার সামনে আসতেই অ্যালি তার কাছে কান্না করে ক্ষমা চায় আর বলতে শুরু করে, আমি জানি আপনার সঙ্গে অতীতে যেটা হয়েছে সেটা ঠিক হয়নি, খুব খারাপ কিছু হয়েছে, কিন্তু তার জন্য আপনি নির্দোষ মানুষের এত ক্ষতি করতে পারেন না, প্রত্যেকের জীবন নিয়ে নিতে পারেন না। এভাবে জেনারেশন টু জেনারেশন মেরে ফেললে তাতে আপনারই বদনাম হবে। দেখা যায় এসব কিছুতে অস্ট্রোলজারের আত্মার কোনো ইফেক্ট পড়ে না, বরং সে অতিমাত্রায় রেগে গিয়ে অ্যালিকে গলা চেপে মেরে ফেলার চেষ্টা করে। কিন্তু ততক্ষণে অ্যালি অস্ট্রোলজারের ট্যারো কার্ড দিয়ে তার কার্ড রিড করে দেয়। অস্ট্রোলজারের কার্ড ছিল ডেথ, অর্থাৎ সেও মারা যায়। এখন দেখা যায় আচমকা এই ঘরের ভেতর সবকিছু এলোমেলো হতে শুরু হয়ে যায়। আর ফাইনালি অস্ট্রোলজারের স্পিরিটের সঙ্গে সঙ্গে ট্যারো কার্ডটাও শেষ হয়ে যায়। যেহেতু অ্যালির মৃত্যুর আগে সে অস্ট্রোলজারের মৃত্যু ঘটিয়ে দেয়, তাই তার ভাগ্যে মৃত্যুটা মুছে যায়, অর্থাৎ তার সঙ্গে নতুন কিছু শুরু হয়। হয়তো বুঝতে পারছেন গ্রান্টের সঙ্গে তার নতুন জীবনের সূচনার আভাসও দিচ্ছে। ট্যারো কার্ড নষ্ট হওয়ার ফলে গ্রান্ট ডেভিলের হাত থেকে বেঁচে যায়। গ্রান্ট বেঁচে গিয়ে দ্রুত বাইরে বেরিয়ে আসে আর সেখানে সে অ্যালিকে দেখতে পায়। এরপর তারা দ্রুত সে বাড়ির ভেতর থেকে বেরিয়ে যায়। তারা দুজন তাদের বাড়ি ফেরার পথে মাঝপথেই হঠাৎ দূর থেকে একটা গাড়ি আসতে দেখে। এটা দেখে তারা দুজন দাঁড়িয়ে যায়। তখন দেখা যায় গাড়ির ভেতর থেকে তাদের বন্ধু পেস্টন বেরিয়ে আসে। পেস্টন দৌড়ে এসেই তাদের দুজনকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। মূলত পেস্টনও বেঁচে গিয়েছে। ফ্ল্যাশব্যাকে দেখা যায় যখন ডিমন পেস্টনকে মারার জন্য এগোচ্ছিল, তখন হোস্টেলে থাকা একটা ছেলে এলিভেটরের দরজা ওপেন করে দেয়, যার কারণে পেস্টন প্রাণে বেঁচে যায়। কারণ পেস্টনকে যেমনটা বলা হয়েছিল সে আসলে তেমনটাই করেছিল। সে ধৈর্য ধরে বসেছিল। সেই সাথে তার ট্যারো কার্ডে বলা হয়েছিল শেষে তার বন্ধু বান্ধবী তার জন্য শুভ কিছু নিয়ে আসবে। পরবর্তীতে ডিমন পেস্টনের উপর অ্যাটাক করার আগেই এই ট্যারো কার্ডগুলো যেহেতু অ্যালি নষ্ট করে দিয়েছিল, তাই ওই ডিমন পেস্টনের কোনো ক্ষতি করতে পারে না। তো এরপর আমরা তিনজনকেই গাড়ি নিয়ে একসঙ্গে বাড়ি ফিরতে দেখি। আর এই দৃশ্যটির মধ্য দিয়েই আজকের এই মুভিটি শেষ হয়ে যায়। তো আজকের এই গল্পটা থেকে আপনি কি শিখলেন? কখনো ভবিষ্যৎ নিয়ে অতি কৌতূহলী হবেন না। ভবিষ্যৎ ভালো করার জন্য পরিশ্রম করবেন, কিন্তু ভবিষ্যতে কি আছে তা আগে থেকে জেনে নিজের মন খারাপ করার কোনো মানে হয় না। তো যাই হোক, এই মুভিটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।